হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার মামা বাড়ি যাচ্ছি, উত্তর দিনাজপুরে। তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে সারা দিনে আমি কি কি করলাম আর কিভাবে যাচ্ছি। তো এখানে দিদা কিন্তু দুপুরবেলাতে আমাদের বাড়িতে চলে এসেছিল আর সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই কিন্তু বিকেল বেলার মধ্যে বেরিয়ে যাব, তার জন্য কিন্তু বেশি কিছু রান্না করা হয়নি। তো দেখো, এখানে কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমি দেখো অর্ধেক রেডি হয়ে বসে আছি, কারণ পুরোপুরি রেডি হইনি, আমার চুলটা ভেজা ছিল। এবারে এদিকে দেখো চার দাদারা মিলে আমাকে আইফোন কিনে দেওয়ার প্ল্যান বানাচ্ছে, যে কার কিডনি বিক্রি করে তারপরে কিনবে। তো আমরা সবাই এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আমরা টোটো করে সোজা যাচ্ছি হাবড়া স্টেশনে। তো সেখান থেকে আমরা ট্রেনে করে একদম শিয়ালদা যাব। তো পেছনের সিটে আমি আর দিদা, আর সামনের সিটে মা বাবা, আর একদম সামনে আমার দাদা বসেছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো এখানে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর দাদা এখানে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। ততক্ষণে কিন্তু দেখো আমরা সবাই মিলে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। তো টিকিটটা তো কাটা হয়ে গেল বন্ধুরা। এবার দেখো সবাই মিলে আমরা ওভারব্রিজের ওপর থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, যেহেতু ট্রেনটা আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে রাত 11:55-তে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে কিন্তু 7টার মধ্যে থেকেই বেরিয়ে গেছিলাম, যেহেতু এখান থেকে আমাদের শিয়ালদাও যেতে হবে, তারপরে হাওড়া। তো প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু আমরা 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করেছি, কারণ আমরা ভেবেছিলাম হাওড়া লোকালে যাব। তো ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়াতে বনগাঁ লোকালেই যেতে হয়েছিল। তো এই ট্রেনটা কিন্তু খুবই স্লো চলছিল বলে আমাদের ওখানে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আমরা এখানে দেখো শিয়ালদা স্টেশনে কিন্তু নেমে গেছি, আর ওখান থেকে দৌড়ে দৌড়ে বাসে উঠেছি। দেখো পুরো হাঁপিয়ে গেছি। যেতে যেতেই দেখলাম এখানে বড় সড়ো একটা রথের মতো কিছু একটা ছিল, আর ওখানে সবাই ভোজন গাইছিল। তো কি হচ্ছিল ঠিক বুঝতে পারিনি। বন্ধুরা, হাওড়া ব্রিজ তো অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি, অনেকের কাছে চেনা, আবার অনেকের কাছে অজানা। আমার কাছে কিন্তু এই ব্রিজটা একদমই অজানা নয়, কারণ হাওড়া ব্রিজে কিন্তু আমি অনেকবারই গিয়েছি। তো এখন যেহেতু রাতের বেলা, সেজন্য ভিউটা আমার মতো কারা কারা আছো যারা জানালার পাশে সিট ছাড়া একেবারে বসতেই চাও না? আমি ট্রেনে কিংবা বাসে দাঁড়িয়ে থাকবো, তবুও আমার জানালার পাশে সিটটাই লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প আর বাইরে ব্রিজটা দেখতে দেখতেই কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমাদের ট্রেনটা ছিল 11:55-তে, আর আমরা হাওড়া স্টেশনে কিন্তু 10:30টার মধ্যেই পৌঁছে গিয়েছি। তো আমাদের হাতে কিন্তু অনেকটাই সময় বেঁচেছিল, আর সঙ্গে খিদেও পেয়ে গেছিল। তো যেহেতু আমরা সন্ধ্যাবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে গেছি, সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি। তো দাদার বাবা মিলে দোকান থেকে আমার জন্য কেক নিয়ে এসেছিল। তো বন্ধুরা, কেক খেতে খেতে কিন্তু আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো বন্ধুরা, ট্রেনটা ঢোকার পরে নিজেদের সিট নাম্বার গুলো আমরা খুঁজতে লাগলাম। আমি যে প্রথমবার এত দূরে জার্নি করছি তা কিন্তু নয়, এর আগেও কিন্তু আমি জার্নি করেছি। ব্যাপারটা হলো 6 বছরের মধ্যে এত লং জার্নি কিন্তু করা হয়নি। 6 বছর বাদে এখন তাও আবার যাচ্ছে কিনা আমার নিজের মামা বাড়ি। তো অন্যরকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো বন্ধুরা, ট্রেনে ওঠার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মটা ছেড়ে দিল। তারপরে কিছুক্ষণের জন্য গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে ট্রেনটা এখন কিন্তু হাওড়া ছেড়ে কিছুক্ষণের মধ্যে অনেক দূর পৌঁছে যাবে। তারপরে চলে আসলাম নিজের সিটে, এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমিও আর কি করব, জেগে থেকে ভালো লাগছিল না, আর ঘুমটাও খুব পাচ্ছিল। তো আমিও ঘুমিয়ে পড়েছি। আর বন্ধুরা, এটা আমার সাথে কেন ঘটে ঠিক বুঝতে পারি না। আমি যখন ট্রেনে ঘুমাইতে 3 ঘন্টাই ঘুমাবো, না এর থেকে বেশি না এর থেকে কম। সময় আমার সাথে এটাই ঘটে, এইবারও তাই ঘটলো। তো দেখো 3 ঘন্টার মধ্যে আমার ঘুমটা ভেঙে গেল, আর তখন ঘুম থেকে উঠে দেখি 3:30 বেজে গেছে, মানে প্রায় ভোর হয়ে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরেই দেখলাম যে বাইরের দৃশ্যটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে, সেটা আমি ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য। যারা ট্রেনে, বাসে, বাইকে বা রাস্তার উপরে যারা ভিডিও বানাও, তারা কিভাবে যে বানাও আমি তো জানি না বাবা, আমার তো খুব ভয় লাগে, আমি তো বানাতেই পারি না। আমি বানালে শুধু একটা কথাই মনে হয় যে আমার ফোনটা পড়ে যাবে, আর আমার ফোনটার জন্য না আমি ভিডিওগুলো ঠিক মতো বানাতে পারি না। দেখো, ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যেন একটা পাগল, কোথা থেকে উন্মাদ পাগল উঠে চলে এসেছে জানি না। আর আমি তো লিপস্টিক অর্ধেকটাই রাতের বেলাতেই খেয়ে ফেলেছিলাম, আর চুলের অবস্থাটা আমার একবার দেখো কিরম লাগছিল পাগলের মতো। বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু মনে হলো যে এখনো তো ব্রাশ করাটাই বাকি রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে ব্রাশ করতে লাগলাম। আর তারপরেই চলে এসেছে কিন্তু সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমি ছোটবেলা থেকেই অপেক্ষা করে এসেছি। বলো তো বন্ধুরা, কিসের কথা বলছি? বুঝতে পারছো না? এই যে ফারাক্কা, এই ফারাক্কাটার কথাই তো বলছি। আমার মামা বাড়ি যাওয়ার সময় এই ফারাক্কাটাকে কিন্তু পার করে যেতে হয়, আর আমি যতবারই গেছি না কেন কখনোই দেখতে পাইনি।
তার কারণ হলো সেটা ছিল রাতের সময়। হ্যাঁ, আমরা যতবার মামা বাড়ি গেছি ততবার কিন্তু শিয়ালদার থেকে সন্ধ্যে 7টার সময় ট্রেনে করে গিয়েছি, সেজন্য কিন্তু ফারাক্কাটার সময় রাতের বেলায় পড়েছিল। আর এইবার যেহেতু আমাদের রাত 12টার সময় ট্রেন ছিল তাই কোনো অসুবিধা হয়নি, সকালবেলাতেই আমরা ফারাক্কাটা দেখতে পেলাম। ওয়াও বন্ধুরা, জাস্ট একবার দৃশ্যটা দেখো, কি সুন্দর লাগছে দেখে। কি বলবো বলো তো বন্ধুরা, সারা রাত ট্রেনে থাকার পরে না কেমন একটা বোরিং ফিল হচ্ছিল, যে সারা রাত ট্রেনে ছিলাম তারপরেও এখনো রাস্তা শেষ হচ্ছে না, কিন্তু যেই না এই দৃশ্যটা দেখতে পেলাম তখনই কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে উঠলো। আর সব থেকে ভয় কিন্তু আমি দেখো এখানেই পেয়ে গেছিলাম, কেমন করছিল জলগুলো, জানি না এর কারণটা কি ঠিক আমার জানা নেই। আর আমি ভিডিও করতে করতেই ভাবছিলাম একবার যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে কি হবে। রাস্তাঘাটে ফোন পড়ে গেলে খুঁজে পাওয়া কিন্তু সম্ভব, কিন্তু একবার যদি এর মধ্যে ফোন পড়ে যায়, ফোন তো দূরের কথা, খুঁজে পাওয়ার আশা ভরসা কোনোটাই পাওয়া যাবে না। ভাবছিলাম ফোনটা যদি সত্যি সত্যি পড়ে যেত তাহলে ভিডিওটা করার মানেটা কি। আর শুধু যে আমার ফোনটা পড়ে যাওয়ার ভয় ছিল তা কিন্তু নয়, আমার নিজেরও কিন্তু সত্যি খুব ভয় লাগছিল। মাথায় খালি উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছিল, ভাবছিলাম যে আমি আর আমার ফোন দুজনেই যদি পড়ে যাই তাহলে কি হবে, কেউই কিন্তু তুলতে পারবে না। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে আর সুন্দর দৃশ্যটা দেখতে দেখতেই কিন্তু যাচ্ছিলাম। আর দেখো জলের নাচানাচিটা কিন্তু सुना है तेरे दिल पे मेरा कहीं ना कहीं मैं तेरा सुहाना करना। বন্ধুরা, তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা মালদা স্টেশনে নেমে গেলাম। শুনেছি মালদার আম নাকি খুব বিখ্যাত, সেজন্যই আমরা দেখলাম স্টেশনের উপরে আম বিক্রি হচ্ছিল, আর তাই জন্য ঝটফট করে 2 কেজি আম নিয়ে নিয়েছি। প্রত্যেকবার যখন ট্রেনটা মালদাতে দাঁড়ায় তখন আমরা নামি না, কারণ তখন রাত্রির বেলা থাকে, আর এইবারে কিন্তু দিনের বেলা পড়ায় তাই আমরা নেমেছিলাম এবং আমটাও নিয়ে নিয়েছিলাম। সকালবেলাতে ট্রেনে রুটি তরকারি উঠেছিল তাই দাদার জন্য রুটি আর তরকারি নিয়েছিলাম। এরপর 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু বন্ধুরা আমরা নেমে গেলাম আমার মামা বাড়ির স্টেশনে, আলুয়াবাড়ি রোড। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা এখন আমরা টোটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বন্ধুরা, বাস স্ট্যান্ডে পৌঁছে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বাস পেয়ে গেছিলাম, আর বাসে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ক্যামেরাটা বের করতেই পারিনি, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি বাসে। বাস থেকে নেমে বন্ধুরা চলে এসেছিলাম 3 মাইলে, আর 3 মাইলে এসে দেখি দাদা আমাদেরকে নিতে এসেছে। দাদা মানে হলো আমার মামার ছেলে। তো আমার দাদা অভিদার সাথে বাইকে করে চলে গেছিল, আর আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছিলাম। ফাইনালি কিন্তু গাইস 10.5 ঘন্টা জার্নি করার পরে আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি। আর আমার এই জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।